আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ আত্মসাৎ ও পাচার মামলায় ডক্টর ইউনুস সহ 14 জনের বিচার শুরু, 15 জুলাই সাক্ষ্য গ্রহণ। এমপি আনার হত্যায় ঝিনাইদহের আওয়ামী লীগ নেতা মিন্টুকে জিজ্ঞাসাবাদ, বিচার বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রের অভিযোগ ডরিনের। ধ্বংসের দ্বার প্রান্তে দেশের অর্থনীতি, বিরোধী দলীয় উপনেতার দাবি। অহেতুক অনেক প্রকল্প একনেকে গেছে বলে সাবেক পরিকল্পনা মন্ত্রীর স্বীকারোক্তি। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। যুক্তরাষ্ট্রে বিশেষ শিল্প প্রদর্শনীর খবর। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শ্রমিক কল্যাণ তহবিলের 25 কোটিরও বেশি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুসের বিচার শুরুর নির্দেশ দিয়েছে আদালত। তিনি ছাড়াও আরও 13 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন ঢাকার বিশেষ জজ সৈয়দ আরাফাত হোসেনের আদালত। দেখুন এনামুল কবির রূপমের রিপোর্টে। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অভিযোগ, গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি শ্রমিক কর্মচারী কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ করে তা বিদেশে পাচার করেছেন। এই অভিযোগে মামলা দায়েরের পর ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় দুর্নীতি দমন কমিশন দুদক। দুই পক্ষের শুনানি শেষে ডক্টর ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে চার্জ গঠন করে আগামী 15 জুলাই বিচার শুরুর নির্দেশ দেন ঢাকার বিশেষ জজ সৈয়দ আরাফাত হোসেনের আদালত। সারাক্ষণই খাঁচার ভেতরে ছিলাম। একটা সভ্য দেশে কেন এরকম হতে যাবে? কেন একজন নাগরিককে খাঁচার ভেতরে পশুর মতো দাঁড়িয়ে থাকতে হবে আদালতের শুনানির জন্য, যেখানে এখনো বিচার শুরুই হয় নাই, যেখানে অপরাধ সাব্যস্ত হওয়ার কোনো সুযোগই হয় নাই। এই অভিযুক্তটা সম্পূর্ণভাবে বেআইনি, আইনের সাথে পড়ে না। কারণ অভিযোগ করতে হলে আমার কাছে কেউ আমানত রাখতে হবে। গ্রামীণ টেলিকমের কাছে, ডক্টর ইউনুসের কাছে কেউ আমানত রাখে নাই যে আমানত তিনি খেয়াল করেছেন। তিনি বললেন 437 কোটি টাকা আমরা শ্রমিককে দিয়ে দিব। হঠাৎ করে তিনি 437 কোটি টাকা থেকে 26 কোটি টাকা সরিয়ে ফেললেন। শ্রমিক ইউনিয়নের নেতা, আইনজীবী তাদেরকে সহায়তা দেওয়ার জন্য এবং নিজে লাভবান হওয়ার জন্য। তিনি এই ছোট কথাটা কেন বুঝতে পারছেন না? আদালত আদেশ দিয়েছে আগামী 15 জুলাই থেকে বিচার শুরু হবে ডক্টর ইউনুসের। তার বিরুদ্ধে দুদকের আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে 4 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত দণ্ডিত হতে পারেন ডক্টর ইউনুস। ঢাকার বিশেষ জজ আদালত থেকে এনামুল কবির রূপম, চ্যানেল আই। এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার পর ঝিনাইদহের আওয়ামী লীগ নেতা কামাল গিয়াস বাবুর সঙ্গে ফরিদপুরে ভাঙা এলাকায় গোপন বৈঠক করেন কিলিং মিশন প্রধান চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়া। সেখান থেকে ভিডিও কলে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে জানান অপারেশন সাকসেসফুল। ঢাকার গোয়েন্দা প্রধান বলেছেন, শিমুলের দেয়া তথ্য যাচাই করতে মিন্টুকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে এমপি আনারের মেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে বলেছেন, বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে। প্রিয় দর্শক, এনামুল কবির রূপমের আরেকটি রিপোর্ট। আদালতে দেয়া স্বীকারোক্তিতে ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে কয়েকজন আওয়ামী লীগ নেতার জড়িত থাকার তথ্য দেয় চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়া। তার দেয়া তথ্যে আটক হয়ে রিমান্ডে আছেন আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ গ্যাসবাবু। মঙ্গলবার আটক করা হয়েছে আরেক আওয়ামী লীগ নেতা সাইদুল করিম মিন্টুকে। তাকে কখনো আলাদা আবার কখনো গ্যাসবাবুর মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন
ডিবি প্রধান। আমরা বাবুকে যখন জিজ্ঞাসাবাদ করলাম যে আপনি ছবিটা কাকে কাকে দেখিয়েছেন, সে আরেকজন নেতার কথা বলেছেন। আমার মোবাইলগুলি ওনাকে দিয়েছি। এইগুলি আসলে যে তথ্যগুলি আমরা পেয়েছি এবং সেই তথ্যগুলি আসলে বিচার বিশ্লেষণ করার জন্যই আমরা ঝিনাইদহের আওয়ামী লীগ নেতা মিন্টুকে সাহেবকে ডেকেছেন। মিন্টুর কাছে এই তথ্যগুলি জানতে চাইবেন, সদুত্তর দিতে পারেন তা উনি চলে যাবেন। আর যদি আয়ুর কাছে এই কোনোটারই সদুত্তর দিতে না পারেন, আমাদের ইনভেস্টিগেশন অফিসার তার তদন্তের ধারাবাহিকতায় উনি যা করার সেটাই করবেন। বাবার হত্যার যথাযথ তদন্ত ও হত্যাকারীদের বিচার দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আবারও দেখা করেছেন এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। বলেছেন, তদবিরের চাপে যেন বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয়। গ্যাস বাবু যাকে আটক করেছে তিনি কিন্তু আমার বাবার প্রতিপক্ষ নয়, সে কিন্তু আমার বাবার প্রতিপক্ষ নয়, আমাদের সাথে তার কিন্তু কোনো শত্রুতাও নাই। তো সেক্ষেত্রে আমার অনেক প্রশ্ন মনে জাগছে যে আমরা এই যে দেখছি যে 17 তারিখে তার সাথে হচ্ছে ভাঙাতে দেখা হয়েছে, সেখানে নাকি একটা টাকার দেওয়ার কথা, লেনদেনের কথা শোনা যাচ্ছে, যেটা আমরা নিউজের মাধ্যমে শুনছি। তো আমার প্রশ্নটা হচ্ছে এই টাকার যোগানদাতা কে এই টাকাগুলো দিয়েছে, কে করিয়েছে, কেন করিয়েছে? আবার আপনারা এটাও দেখেছেন যে 3টি ফোন হারিয়ে গিয়েছে বলে সে তাকে আটক করার আগের দিন সে থানায় একটি জিডি করেছে। একটি মানুষের 3টি ফোন একই দিনে কিভাবে হারায় যেতে পারে, এটিও আমার কাছে একটি একটি প্রশ্ন আমার, যে তাহলে এগুলো কি পরিকল্পিতভাবে করা হচ্ছে? আনোয়ারুল আজিম হত্যার তদন্তে কোনো চাপ নেই বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমি কে চাপ দিবে আমাদেরকে? কোনো চাপ চোপ নাই। আমরা সঠিক পদ্ধতিতে ইনকোয়ারি হচ্ছে এবং আমরা মনে করি ইনকোয়ারিটা হওয়ার পরেই আমরা সব কিছু বলবো, কার উদ্দেশ্য কী ছিল এগুলো সব আমরা পরে জানাবো। আর এখানে চাপের তো কোনো প্রশ্নই আসে না। কে চাপ দিবে কাকে? একটা খুন হয়েছে, একটা আমাদের মাননীয় সংসদ সদস্য, তার যারা খুন করেছেন তাদেরকে আমাদের খুঁজে বের করার দায়িত্বটা আমাদের, আমরা তাই করছি। হত্যার ছবি দেখার পরও পরিবার বা পুলিশকে না জানানো, 3টি ফোন একদিনে হারিয়ে যাওয়া, টাকার লেনদেন সহ বিভিন্ন ঘটনা সন্দেহজনক বলে অভিযোগ করেন মুমতারিন ফেরদৌস ডরিন। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। সংসদে বিরোধী দলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ধ্বংসের দ্বার প্রান্তে দেশের অর্থনীতি। সিপিডি সংলাপে আওয়ামী লীগের এই দফার প্রথম মেয়াদে মন্ত্রীর দায়িত্বে থাকা জাতীয় পার্টির এই সাংসদ বলেছেন, খাদের কিনারা থেকে উত্তরণে কোনো সদিচ্ছা দেখা যাচ্ছে না। আলোচনায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান স্বীকার করেন, তার হাত দিয়ে অনেক অহেতুক প্রকল্প গেছে একনেকে, এখনো যাচ্ছে। তারা বলেন, বাজেট দূরে থাক, আইন প্রণয়নেও এখন সংসদ সদস্যদের কোনো ভূমিকা থাকে না। ক্ষমতার শীর্ষে থাকা সর্বোচ্চ নেতৃত্বে আশেপাশের সিন্ডিকেটের কথায় বাজেট তৈরি হয়। প্রিয় দর্শক, দেখুন সহকর্মী রিজভী নওয়াজের রিপোর্টটি। প্রস্তাবিত বাজেট নিয়ে লেকচার হোটেলে গবেষণা সংস্থা সিপিডির আলোচনা। মূল প্রবন্ধে সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন সামষ্টিক অর্থনীতির চ্যালেঞ্জ, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ চিত্র তুলে ধরেন। ক্ষমতাবানদের আঙুলের ইশারায় বাংলাদেশ ব্যাংক, এনবিআর, অর্থ মন্ত্রণালয় চলছে, অভিযোগ করেন আলোচকরা। যখন হাইকোর্ট বলে না অমুক ব্যক্তি বা অমুক কোম্পানির ব্যাপারে কোন রকম তদন্ত করবার নির্দেশনা আমরা দিচ্ছি না, তবে হ্যাঁ দুদক চাইলে তদন্ত করতে পারে, কিন্তু সেই দুদক তো আসলে তদন্ত করবে না, সেটাও আমরা খুব ভালো মতো জানি। কৃষকরা সব মিলিয়ে লোন পেয়েছিল 52,000 কোটি টাকা। কৃষকদের বিরুদ্ধে মামলা হয়েছে, সার্টিফিকেট মামলা 1,26,119টা। যারা 1,000 কোটি টাকা ঋণ ফেরত দিচ্ছে না, তাদেরকে দড়ি বাঁধার দরকার নাই, তাদেরকে কিন্তু হাত ধরে যদি নিয়ে আসতো। ফেসবুকের রিলে যে সাদেক এগ্রোতে 1 কোটি টাকা যে গরু বেচা হচ্ছে, এটা দেখে দে থিঙ্কিং এভরিথিং ইজ ফাইন, বাট থিংস আর নট ফাইন ইন বাংলাদেশ। প্রাইভেট সেক্টরের ভিউ এই বাজেট দেখার পর ইজ ইনকম্পিটেন্সি coupled with arrogance, and this is dangerous for us. নীতি নির্ধারকদের সবচেয়ে বড় যেটা দরকার সেটা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা। আমি অন্যের কথা শুনবো না, ভিন্ন মত শুনবো না, অন্যের লেন্সকে বোঝার চেষ্টা করব না, সেই প্রবণতা যদি থাকে। আলোচকরা বলেন, জবাবদিহিতা না থাকা সংস্কৃতির খেসারত, অর্থনীতিতে আজকের চরম অব্যবস্থাপনা। আমরা তো রিসেন্ট এডিপি রিভিশনে কি দেখেছি, অন্যান্য সেক্টরে যদি ছুরি দিয়ে কাটা হয়েছে বাজেট, এখানে কোদাল দিয়ে কাটা হয়েছে। 16,000 কোটি টাকা বাদ দেয়া হয়েছে, 12,000 শিক্ষায় আর 4,000 স্বাস্থ্যে। প্রতি বাজেটে আলোচনা বলে একটা জিনিস আছে, মানে যেটার সাথে কোনো কৌশলের সম্পর্ক নাই কিন্তু ভালো ভালো কথা আছে, সেগুলোর একটা ছড়াছড়ি সবসময় থাকে।
2022 সাল থেকে ব্যবস্থা নেওয়া হলে অর্থনীতির এই বেহাল দশা এড়ানো যেত, মনে করেন নীতি নির্ধারকের কেউ কেউ। এমন প্রকল্প আমার হাত দিয়ে আমার একটু রেখে গেছে বা যাচ্ছে, যেগুলোর সঙ্গে আমি মনে পারে এক করছিলাম না। আমার একটু আগের কথাটার সঙ্গে বাসকরি ভূতলে বিনিয়োগ পাতালে, আজকে ইন দ্য উইকেস্ট পজিশনে এসে গেছে। আমার জানা মতে এই এত বছরের আই এম ইন পলিটিক্স ফর এ লং টাইম, আই এম ইন দ্য পার্লামেন্ট ফর এ লং টাইম, আমি বলছি আমার জানা মতে এইবারের চেয়ে উইকার একটা অবস্থায় আমরা কখনো যাই না। অর্থনীতির কোনো সূচকই ইতিবাচক দেখছেন না অর্থনীতিবিদরা। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গ্লোবাল ফান্ডের নির্বাহী পরিচালক পিটার স্যান্স এবং স্পট টিভি পার্টনারশিপের নির্বাহী পরিচালক ডক্টর লুসিকা দ্বিতীয় এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সকালে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেন তারা। সাক্ষাতে স্বাস্থ্য খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় এইডস, যক্ষ্মা এবং ম্যালেরিয়া প্রতিরোধ কার্যক্রম প্রাধান্য পায়। সফররত দুই নির্বাহী পরিচালক এসব রোগ প্রতিরোধে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেন। প্রিয় দর্শক, এবারে অন্যান্য খবর। শিশুদের মেধা এবং নেতৃত্ব বিকাশে প্রথমবারের মতো পালিত হলো বিশ্ব খেলাধুলা দিবস। খেলাধুলা শিশুদের সামাজিক প্রতিবন্ধকতা দূর এবং সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখে বলছেন বিশেষজ্ঞরা। রাজধানী সহ সারা দেশে খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরির পরামর্শ দিয়েছেন তারা। আরও জানাচ্ছেন রিয়াজ ইসলাম। গত 25শে মার্চ জাতিসংঘের সাধারণ পরিষদে 140টির বেশি দেশের সম্মতিতে 11ই জুনকে ইন্টারন্যাশনাল ডে অফ প্লে বা আন্তর্জাতিক খেলাধুলা দিবস ঘোষণা করা হয়। দিবসটির মূল লক্ষ্য খেলাধুলার মাধ্যমে শিশুদের শিক্ষার সুযোগ ও মেধার বিকাশ ঘটানো। গুরুত্ব নিয়ে মঙ্গলবার দিবসটি বাংলাদেশেও পালিত হয়। রাজধানীতে অসংখ্য স্কুল থাকলেও মাঠ রয়েছে হাতে গোনা কয়েকটি। তবে সেসব মাঠের বেশিরভাগ খেলাধুলার অনুপযোগী। মাঠ সংকটে খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। আমরা প্রতিদিন স্কুলে টিফিন টাইমের পর আমরা খেলাধুলা করি। যদি আমাদের মাঠ নেই, তাও আমরা মাঠ থাকলে আরো ভালো খেলতে পারবো। আমাদের মাঠ নেই, আমাদের যদি মাঠ থাকতো তাহলে আমরা আরো ভালো খেলাধুলা করতে পারতাম। আমাদের যদি বড় মাঠ থাকতো তাহলে আমরা আমার প্রিয় খেলা ক্রিকেট খেলতে পারতাম। শিক্ষক ও অভিভাবকরা বলছেন খেলাধুলা শিশুদের কল্পনা শক্তি ও সৃজনশীলতা বৃদ্ধি করে। যারা খেলাধুলা করে তারা সব বিষয়ে কিন্তু এগিয়ে, একটু শিক্ষা দীক্ষা, অন্যান্য বুদ্ধি সব দিকে তারা একটু স্মার্ট হয়। খেলাধুলা হচ্ছে একটা ব্রেন স্টর্মিং হচ্ছে, তার এনার্জি প্লাস হচ্ছে, তার বহুমুখী প্রতিভা বিকাশ হচ্ছে। শিশুদের দক্ষতা বিকাশে খেলাধুলা ভূমিকা রাখে জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন পরিবার, সমাজ, সরকার ও অংশীজনদের নিয়ে খেলাধুলার উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে। একটা সুবিধা বঞ্চিত শিশু আর একটা অবস্থাপন্ন শিশু তারা যেন ইনইকুয়াল জায়গাতে না থাকে। সেই জায়গাটা ইকুয়াল করতে গেলে ওই প্লেটার খুব ইম্পর্টেন্ট। কারণ খেলার মাধ্যমে শিক্ষা বলি বা খেলার মাধ্যমে কিছু কিছু কগনিটিভ ডেভেলপমেন্ট আছে, সেই জিনিসগুলো যদি একটা সার্টেন টাইমের মধ্যে না হয় তাহলে কিন্তু ওই শিশুটা ওই যে প্রথম থেকেই পিছিয়ে গেল। পরিবারের মধ্যেও যেমন পরিবেশটা সৃষ্টি করতে হবে এবং তার পাশাপাশি স্কুলেও শিশু খেলবে, কিন্তু পরিবার তো এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। শিশুর চারিপাশে যে আত্মীয় স্বজন আছে সবাই মিলেই কিন্তু শিশুর জন্য খেলার পরিবেশটা সৃষ্টি করে এবং মা বাবার এখানে অনেক বড় একটা ভূমিকা আছে। খেলাধুলার মাধ্যমে একটি শিশুর সঙ্গে অন্য শিশুর সংযোগ তৈরি হয়, বিকাশ ঘটে নেতৃত্বের। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ছাদ কৃষি সম্পর্কে মানুষ এখন অনেক বেশি সচেতন। নাগরিক জীবনকে স্বাভাবিক ছন্দে ধরে রাখার জন্য ছাদ কৃষি উদ্যোগগুলো পরিণত হয়েছে অন্যতম ক্ষেত্র। এক্ষেত্রে গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রিয় দর্শক, ঢাকার মিরপুর ডিএইচএস এর মুসলিমা বেগমের ছাদ কৃষি থেকে বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকা মিরপুর ডিএইচএস আবাসন এলাকার বাসিন্দা মুসলিমা বেগম ছোটবেলা থেকেই কৃষি এবং প্রকৃতির প্রতি তার দুর্বলতা থাকলেও বর্তমানে নগর জীবনে একাকিত্ব গোছাতে গড়েছেন ছাদ কৃষি।
6তলা বাড়ির উপরে 2200 বর্গফুটের ছাদে উৎপাদন করছেন সবজি, ফুল, ফল, রকমারি উদ্ভিদ। এগুলো বাড়ি বানানোর সময় তো আপনি জি, এটা প্ল্যান করেছিল, কারণ আমার হাজবেন্ড উনিও একজন গাছপ্রেমী ছিলেন। তো ওইভাবে প্ল্যান করেই করেছি। তোমরা কি খেয়েছেন একবার? হ্যাঁ, এখনো খাইনি, ওখানে ধরেছে একটা। ওটা আম তো মাশাআল্লাহ বেশ ভালো আম হয়েছে। হ্যাঁ, কিউ যায় এটা না, ওটা চাল কুমড়ো হয়েছে। এবার শীতে প্রচুর সিম খেয়েছি আর বরবটি খেয়েছি। তিনি শুধু নিজেদের প্রয়োজন মিটিয়েই থেমে নেই, ছাদ কৃষির তাগিদ অন্যদের মাঝেও ছড়িয়ে দিতে কাজ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমি কয়েকটা গ্রুপের সঙ্গে আছি। আপনাদের গ্রুপটা বেশ সবারই গ্রুপ আছে, তাই না? হ্যাঁ, আমি কয়েকটা গ্রুপে আছি। আপনার যে প্রোগ্রামটা, এটা তো উদ্বুদ্ধ ব্যাপার আছে। তখন থেকেই মানুষ চিন্তা করেছে যে আচ্ছা ঠিক আছে, আমারও ছাদ হবে, একটা বাড়ি হবে, আমিও করব। তার দাবি, বিভিন্ন গ্রুপ ভিত্তিক সামাজিক আন্দোলনে মানুষ অনেক বেশি সচেতন হচ্ছেন, পারস্পরিক সম্পর্কের ভেতর দিয়ে গড়ে তুলছেন ছাদ কৃষি। ওদেরকে যখন বলি যে আমরা অমুক গ্রুপ থেকে এটা পেয়েছি, কিংবা অমুক গ্রুপে এরকম পাওয়া যায়, কিংবা অমুকে, তখন ওরা অ্যালার্ট থাকে যে হ্যাঁ অনলাইন কিংবা গ্রুপ থেকে ওরা জানে। ছোটবেলা থেকেই গাছগাছালির প্রতি ভালোবাসা, সেই চেতনা থেকে বড় হয়ে এটি একটি নিয়মিত চর্চায় রূপ নিয়েছে আর প্রতিষ্ঠা লাভ করেছে এরকম একটি ছাদ কৃষিতে। গণমাধ্যমের প্রচারণা এবং সামাজিক যোগাযোগ, এই দুটি ক্ষেত্রেই বাংলাদেশের শহর অঞ্চলগুলোকে এই সবুজায়ন করার ক্ষেত্রে কিছুটা ভূমিকা রাখছে। ঢাকার মিরপুর ডিওএইচএস-এর মুসলিমা বেগমের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল। প্রিয় দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। বুধবার সকালে তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেই সময় বিমান বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট গার্ড অফ অনার প্রদান করে। পরে শ্রদ্ধা নিবেদন করেন বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী সালেহা খান। পরে পবিত্র ফাতেহা পাঠ এবং বঙ্গবন্ধু সহ 15ই আগস্ট নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। প্রিয় দর্শক, এবারে দৃষ্টি দেব আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের দিকে। মাদকাসক্ত অবস্থায় মিথ্যা তথ্য দিয়ে অস্ত্র কেনার মামলায় অভিযুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। বার্তা সংস্থা এপি জানিয়েছে 2018 সালে একটি রিভলভার কেনেন হান্টার। সে সময় আগ্নেয়াস্ত্র কেনার ফর্ম পূরণে বাধ্যতামূলক তথ্য মিথ্যার অস্ত্র নিয়েছিলেন তিনি। প্রসিকিউটররা জানিয়েছেন কেউ অস্ত্র কিনতে চাইলে তিনি মাদকাসক্ত কিনা সে ব্যাপারে স্পষ্টভাবে জানাতে হয়। কিন্তু হান্টার এক্ষেত্রে অস্ত্র ব্যবসায়ীকে মিথ্যা তথ্য দিয়ে তিনি মাদকাসক্ত নন বলে জানান। অস্ত্রটি নিয়ে 11 দিন নিজের কাছে রাখেন হান্টার। যুক্তরাষ্ট্রে দেলোয়ার রাজ্য আদালতে জুরিরা মঙ্গলবার এই ফৌজদারি মামলায় 3টি অভিযোগেই হান্টারকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন। এতে তার সর্বোচ্চ 25 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে জানা গেছে। প্রিয় দর্শক, এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। দুরন্ত শৈশবের প্রতিনিধিত্ব করা সিনেমার নাম আম কাঁঠালের ছুটি। মোহাম্মদ নুরুজ্জামান পরিচালিত এই সিনেমাটি এবার আসছে বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে 15 জুন দুপুর 3টায় সিনেমাটি প্রিমিয়াম কন্টেন্ট হিসেবে আইস্ক্রিনে মুক্তি পাবে। সিনেমাটি দেশে বিদেশে বিভিন্ন চলচ্চিত্র উৎসবেও প্রশংসিত হয়েছে। শরীফ উদ্দিনের মৈন্না ভাই বল্লা রাশি ছোট গল্প অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জুবায়ের, লিয়ান, আরিফ, হালিমা, তানজিল ও ফাতেহা। প্রিয় দর্শক, এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ।
যুক্তরাজ্যের রয়্যাল একাডেমিতে বার্ষিক গ্রীষ্মকালীন শিল্পকলা প্রদর্শনী প্রস্তুতি শেষ হয়েছে। বিভিন্ন দেশের কিংবদন্তি শিল্পীদের শিল্পকলা স্থান পেয়েছে প্রদর্শনীতে। আগামী 18 জুন থেকে 18 আগস্ট পর্যন্ত 2 মাস চলবে এই প্রদর্শনী। এবার প্রদর্শনীর প্রতিপাদ্য সুযোগ তৈরি করো। এতে শিল্পীরা তাদের 16,000 শিল্পকর্মের প্রদর্শনী করছেন। আয়োজকরা জানান, প্রদর্শনীর জন্য যে সকল শিল্পকর্ম স্থান পেয়েছে তাদের মধ্যে সেরাটা বাছাই করে পুরস্কৃত করা হবে। এবারে কৃষি সংবাদ। বগুড়ায় কোরবানির ঈদের জন্য 7.5 লাখ পশু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে শেরপুর উপজেলায় কোরবানির পশু রয়েছে 73,000। এবার গরু মোটা তাজা এবং লালন পালনে খরচ বেশি হয় দাম নিয়ে চিন্তিত খামারিরা। কুষ্টিয়ায় গরু লালন পালন করে স্বাবলম্বী হয়েছেন এ অঞ্চলে অনেক নারী। নারীদের লালন পালন করা 3 শতাধিক গরু তোলা হবে কোরবানির হাটে। প্রিয় দর্শক, এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বৃষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদীর তীব্র ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে বিলীন হয়েছে বসতভিটা, ফসলি জমি, গাছপালা সহ বিভিন্ন স্থাপনা। ভাঙন আতঙ্কে ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন মানুষ। ভাঙন প্রতিরোধে বাঁধ নির্মাণ সহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী।